জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গাজীপুর থেকে 54 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জিএমপি রবিউল ইসলাম জানান, আটক হওয়াদের মধ্যে দুজন হলেন গাজীপুর মহানগরের 13 নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নিজামুদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু। এর আগে রবিবার সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একদল দুর্বৃত্ত হাসনাত আবদুল্লাহর উপর হামলা করলে তিনি আহত হন। পরে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার কথা জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এরই মধ্যে আমরা দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা তাদের সাথে কথা বলছি এবং যাচাই বাছাই করছি এবং আরও তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যারের জিরো টলারেন্স রয়েছে এবং আমরা সকল টিম স্যারের নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকা থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল সিনিয়র স্যাররা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সবাই একসাথে কাজ করছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা অলরাউন্ড মাঠে আছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গাজীপুর থেকে 54 জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, হামলার ঘটনায় অভিযান চলছে কিনা এখনো এবং নতুন করে আরো কাউকে আটক করা হয়েছে কিনা? তানিয়া, গাজীপুরে হাসনাত আবদুল্লাহর উপরে গতকাল সন্ধ্যায় যে হামলা হয়েছে তারপর এই পর্যন্ত গাজীপুর মহানগরে বিভিন্ন থানা এলাকা থেকে 54 জন আটক হয়েছে। তবে হাসনাত আবদুল্লাহর উপরে হামলার ঘটনায় সুনির্দিষ্টভাবে এই 54 জন আটক কিনা সেটা এখনও পুলিশের পক্ষ থেকে আমাদেরকে সুস্পষ্টভাবে জানানো হয়নি। কতজন আটক বা কতজন তাদের মধ্য থেকে গ্রেপ্তার হবে সে বিষয়ে এখনও চূড়ান্তভাবে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়নি। রাতে জানানো হয়েছিল যে দুইজনকে সুনির্দিষ্টভাবে হাসনাত আবদুল্লাহর ঘটনায় আটক করা হয়েছে। পরবর্তীতে রাতভর যারা আটক হয়েছে তারা কি সবাই হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় বা তার উপর হামলার ঘটনায় আটক কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিত করেনি পুলিশের পক্ষ থেকে। এবং এনসিপির যারা গাজীপুরের নেতৃবৃন্দ রয়েছেন তারা নানা অভিযোগ তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। বলছেন যে তারা যেভাবে আশা করেছিলেন যে দ্রুত সময়ের মধ্যে পুলিশ এগিয়ে আসবে, তারা এনসিপি নেতৃবৃন্দ বলছেন সেভাবে পুলিশ তাদের ডাকে সাড়া দেয়নি। এর আগেও আকম মোজাম্মেল হক, যিনি কিনা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তার বাড়িতেও বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর যে হামলা হয়েছিল সেখানেও পুলিশের তাৎক্ষণিক উপস্থিতি পায়নি বা সাড়া পায়নি বলে এনসিপি নেতৃবৃন্দ আমাদেরকে অভিযোগে জানিয়েছেন। তবে তারা জানিয়েছেন যে গতকাল পুলিশকে লিখিতভাবে ওই ঘটনা জানিয়েছেন, অবহিত করেছেন। আর আজকে তারা আনুষ্ঠানিকভাবে বাসন থানায় একটা মামলা দায়ের করবেন এবং মামলা দায়েরের জন্য এনসিপির যারা গাজীপুরের নেতৃবৃন্দ তারা হয়তো আরও আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর আসবেন। আর পুলিশ বলছেন যে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও জিজ্ঞাসাবাদের পরে যারা কিনা এই ঘটনার সাথে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হবে তাদেরকে এই মামলায় বা এই ঘটনায় গ্রেপ্তার দেখানো হবে। আর তাদের অভিযান চলছে, তৎপরতা চলছে। পুলিশ প্রধান যিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের, তিনি বলছেন গণমাধ্যমকে যে তার ধারণা যে হাসনাত আবদুল্লাহরা যেহেতু পতিত সরকারকে তাড়িয়েছেন, আগের সরকারকে, সেই সরকারের লোকজনই এই ঘটনা ঘটিয়েছে এবং এটা গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে, খোঁজখবর নেওয়া হচ্ছে এবং যারা জড়িত তাদেরকে ওই ছাড় পাবে না। মোটামুটি এই ছিল হাসনাত আবদুল্লাহর যে আহত হওয়ার পরের পরিস্থিতি নিয়ে গাজীপুরের অবস্থা। তানিয়া, ধন্যবাদ ইকবাল আহমেদ সরকার। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও পরবর্তীতে এই বিষয়ে আরও তথ্য আপনার কাছ থেকে জানবার জন্য। ডক্টর জোবায়দা রহমান স্বামী তারেক রহমানের সাথে 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ছাড়তে হয়েছিল তাকে। এরপর কেটে গেছে দীর্ঘ 17 বছর। নানা প্রতিবন্ধকতায় নিজ ভূমিতে ফেরা হয়নি এই চিকিৎসকের। অবশেষে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গী হয়ে মঙ্গলবার দেশে ফিরছেন ডক্টর জোবায়দা। আরও জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। দুর্নীতির মিথ্যে মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হলে দেশের রাজনীতির আলোচনায় আসেন ডাক্তার জুবাইদা রহমান।
তবে এর অনেক আগে থেকেই স্বামী তারেক রহমানের নির্বাসিত জীবনের সঙ্গী হতে হয়েছে তাকে। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি করেন ডাক্তার জুবাইদা। যোগ দেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারে। সিলেটে জন্ম নেয়া ডাক্তার জুবাইদার পিতা সাবেক নৌবাহিনীর প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী। ১৯৯৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জুবাইদা রহমান। রাজনৈতিক পরিবারের সদস্য হলেও ছিলেন চিকিৎসা পেশায়। স্বামী তারেক রহমানের বিরুদ্ধে যেমন 111 ও আওয়ামী সরকারের চক্রান্ত ছিল, মামলা ছিল তার সহধর্মিনীর বিরুদ্ধেও। দুদকের একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন জুবাইদা রহমান। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিচারিক আদালত তার সাজা স্থগিত করে। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মঙ্গলবার শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জুবাইদা। বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে বেগম জিয়ার ভাড়া বাসায় উঠবেন তিনি। এরপর স্বামী তারেক রহমান দেশে ফেরার আগ পর্যন্ত ধানমন্ডিতে বাবার বাড়িতেই তার থাকার কথা রয়েছে। দেশে ফেরার পর জুবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আবেদন করেছে বিএনপি। দীর্ঘদিন পর দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ না নিলেও তার উপস্থিতিটাই জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল হক, ৭১, ঢাকা। যুগ যুগ ধরে রাষ্ট্রের কাছে সিলেটবাসী বৈষম্যের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেটের যত উন্নয়ন হয়েছে বিএনপির সরকারের আমলেই হয়েছে। পতিত স্বৈরাচার হাসিনার নির্দেশে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার আসামি করে তাকে নির্যাতন করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় আরিফ আরও বলেন, বহিরাগত ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জায়গা সিলেট বিএনপিতে হবে না। লন্ডনে ৭১কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেন বিএনপির এই নেতা। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। হঠাৎ করে লন্ডন সফরে এসেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সিলেটের উন্নয়ন নিয়ে কথা বলতে মুখোমুখি হয়েছিলেন ৭১-এর। এ সময় সাবেক এই মেয়র অভিযোগ করেন, যুগ যুগ ধরে রাষ্ট্রের কাছে বৈষম্যের শিকার হয়েছে সিলেটের মানুষ। আমাদের বঞ্চিতটা যেমন অনেক দীর্ঘ হচ্ছে, তার মূল কারণ সিভিল সার্ভিসে আমাদের লোক নেই, মিলিটারিতে নেই, পুলিশে নেই। রাজনীতিতে জাতীয় পর্যায়ে সিলেট বিভাগে ডমিনেট করার জন্য সেভাবে লিডারশিপ ডেভেলপ হতে না দেওয়া। তবে সিলেট যতটুকু উন্নয়নের ছোঁয়া পেয়েছে ততটুকু বিএনপি সরকারের আমলে হয়েছে বলে জানান তিনি। বিগত ১৭ বছরের দৃশ্যমান কোনো ডেভেলপমেন্ট সিলেট বিভাগে হয় নাই। বিএনপি যতবার ক্ষমতায় ছিল ততবার সিলেটে যাই হয় উন্নয়ন হয়েছে। ইতিমধ্যে তিনি নিয়োগ পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে। তবে প্রশাসকের দায়িত্ব নাকি সিলেট ১ আসন থেকে আগামী নির্বাচনে দলের মনোনয়ন চেয়ে সংসদ নির্বাচন করবেন এমন প্রশ্নে আরিফ বলেন, দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবে সেটি তিনি পালন করবেন। সিলেট ১ আসনে আগামী নির্বাচন করার ইচ্ছাও প্রকাশ করেন চেয়ারপারসনের এই উপদেষ্টা। যে অনেকটাই যখন রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, তো আমার দলীয় প্রধান বা দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবেন আমরা সেই সিদ্ধান্তই। আমি অতীতেও আমি দলের সিদ্ধান্তের বাইরে কখনো কোথাও যাইনি। যদি নমিনেশনের তফসিল ঘোষণা হলে পরে তো প্রত্যাশা তো আমি কেন চাইব না। আমি আরিফুল হক অভিযোগ করে আরো বলেন, চক্রান্ত করে পতিত শেখ হাসিনা সাবেক অর্থমন্ত্রী SM কিবরিয়া হত্যা মামলায় তাকে আসামি করে জেলে নিয়ে নির্যাতন করা হয়েছে। এমন দিন নাই যেদিন আমাকে কষ্ট দেওয়া হয় নাই। আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপ চেয়ে বিএনপি নেতা বলেন, আমরা আশা করি প্রধান উপদেষ্টা তার কথা থেকে বিচ্যুত না হয়ে শীঘ্রই জাতির কল্যাণে একটি নির্বাচনের আয়োজন করবেন। আমার দল বলছে স্পেসিফিক একটা ডেট ফিক্স করে একটা রোডম্যাপ দেওয়া, যে এটা ডিসেম্বরে হবে না জানুয়ারিতে হবে। আমরা আশা করতেছি যে উনি জুন বলছেন, জুনের মধ্যেই যদি হয়ে থাকে জুনটাকে ডিক্লেয়ার। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।
দেশের ইতিহাসে একক মাস হিসেবে এপ্রিলে এলো দ্বিতীয় সর্বোচ্চ $275 কোটি মার্কিন ডলার রেমিটেন্স, যা 33,574 কোটি টাকার সমান। আগের বছরের একই মাসের তুলনায় যা প্রায় $71 কোটি বা 34.60% বেশি। সব মিলিয়ে চলতি অর্থ বছরের 10 মাসে রেমিটেন্স বেড়েছে 28.30%। অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। মার্চ এপ্রিলের রেমিটেন্সের ঊর্ধ্বগতি খুবই আশাব্যঞ্জক। এপ্রিলে 275 কোটি 20 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে দেশে। একক মাস হিসেবে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ এটি। এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ 329 কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে গত মার্চ মাসে, আর তৃতীয় সর্বোচ্চ 264 কোটি ডলার এসেছিল গত ডিসেম্বরে। গত 3 বছরে প্রায় বাংলাদেশি যারা বিদেশে কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় 30 লাখের মতো বেড়েছে। কাজে একটা বড় বেস আছে যেখান থেকে আপনি এমনিতেই ফ্লোটা বাড়ার কথা, যেটা যেত হুন্ডি, একটা অংশ, বড় অংশ যেত হুন্ডি মার্কেটে পতন হয়েছে, বেসটা বড়। এখন আসবে কোথায় থেকে? একটাই তো পথ, সেটা হচ্ছে ফর্মাল চ্যানেল। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত 10 মাসে মোট 2454 কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আগের অর্থ বছরের একই সময় এসেছিল 1912 কোটি ডলার। এ হিসেবে 10 মাসে বেশি এসেছে 542 কোটি ডলার, যা 28.30% বেশি। এই ধারা অর্থনীতিকে শক্তি যোগাচ্ছে। রেমিটেন্স বেশিরভাগই আসছে এখন আমেরিকা থেকে। তো আমেরিকাতে তো আমাদের মেহনতি মানুষ গিয়ে কাজ করে টাকা পাঠাচ্ছে না। ধনী মানুষ সেখানে চলে গিয়েছিল বা এই সময় পালিয়ে গেছে, তারা তাদের টাকাগুলো এখন হোয়াইট করছে। এখন হুন্ডির মাধ্যমে পাঠানোটা একটু ঝামেলাযুক্ত, যার ফলে এখন সরকারি চ্যানেলে আসছে। আর একটা হলো ডলারের দাম বৃদ্ধি। আগে যেখানে 85 টাকা পেতো এখানে 120-22 টাকা পাচ্ছেন। তো ইটস এ হিউজ ইনসেন্টিভ, তাই না? সো কেন আমি সরকারি চ্যানেলে পাঠাবো না? কেউ বলতেছে যে ওই আপনার ওইখান থেকে টাকা নাকি আমেরিকাতে পাঠায়, আমেরিকা থেকে পরে আবার এখানে পাঠায়। ওইটা ওই এগ্রিগেট করে, ওই ছোট ছোট কোম্পানিগুলো থেকে নিয়ে আপনার এই বড় বড় যারা নাকি ফান্ড রেমিটার মানে পেমেন্ট সিস্টেমের কোম্পানিগুলো, তারা তাদের কোম্পানির তো সপ্তাহে হেড অফিস তো বেসিক্যালি আমেরিকাতে, তাই না? ওখান থেকে পরে পাঠায়। সুতরাং দেখাতে হয় যে এটা আমেরিকা থেকে আসছে। 2023-24 অর্থ বছরের পুরো সময়ের হিসেব কষলে দেখা যায় ওই অর্থ বছরের জুলাই থেকে জুন রেমিটেন্স এসেছিল 2391 কোটি ডলার। এর মানে এবার 10 মাসে আগের অর্থ বছরের পুরো সময়ের চেয়েও বেশি রেমিটেন্স এসেছে দেশে। বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রতি বছর সর্বোচ্চ রেমিটেন্স যারা প্রেরণ করে তাদেরকে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এই স্বীকৃতি শুধু দেয় না, তাদেরকে মানে সম্মানিত করে থাকে অনুষ্ঠানের মাধ্যমে। যদি মনে হয় যে কোনো বিশেষ কার্ড দিলে তারা যেভাবে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং এটা অন্যদের কাছে এটা অনুপ্রেরণার কারণ হয়ে থাকবে, অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেই বিষয়টা খতিয়ে দেখবে। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির পাশাপাশি রপ্তানি আয়ও 11% বেশি প্রবৃদ্ধি রয়েছে। টানা 20 মাস পর বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে আবার $27 বিলিয়ন ছাড়িয়েছে। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। 2 দিনের সফরে ঢাকা আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তোদোসি। দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরের শুরু থেকে তিনি বেশ ব্যস্ত সময় পার করবেন। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করবেন ইতালির মন্ত্রী পিয়ান্তোদোসি। এদিকে বৈধ অভিবাসন এবং মানব পাচার বন্ধে বাংলাদেশের সাথে একটি চুক্তি করতে আগ্রহী ইতালি। ওই চুক্তির আওতায় মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি নিয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বাংলাদেশি 60,000 কর্মীর ভিসা জটিলতা দূর হবে বলে মনে করছেন। সেদিন ধুঁকতে থাকা এক টেক্সটাইল কোম্পানি বার্কশায়ার হিথওয়েলকে টেনে তুলে এখনকার 870 বিলিয়ন পাউন্ডের একটি বিশাল বিনিয়োগ সাম্রাজ্যে পরিণত করেছিলেন ওরাকল অফ ওহামা নামে পরিচিত ওয়ারেন বাফেট। শনিবার কোম্পানির বার্ষিক সভায় 40,000 উপস্থিতিকে অবাক করে দিয়ে বার্কশায়ার হিথওয়ের প্রধান নির্বাহীর পদ থেকে অবসরের ঘোষণা দেন 94 বছর বয়সী এই ধনকুবের। সব মিলিয়ে বাফেটের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নেতৃত্বের এক দীর্ঘ অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে। আরও জানাচ্ছেন তালহান জুলিয়া। বিলিয়নিয়ারদের মাঝেও তিনি ব্যতিক্রমী। বিলাসিতায় মোহ নেই আড়ম্বরপূর্ণ জীবনযাপন, অথচ সম্পদের দিক দিয়ে তিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন।
এবার সবাইকে অবাক করে দিয়ে বার্কশায়ারের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ওয়ারেন বাফেট। ওরাকল অব ওমাহা নামে পরিচিত এই ধনাঢ্য বিনিয়োগকারী জানান তিনি কোম্পানির দায়িত্ব এর ভাইস চেয়ারম্যান গ্রেগ অ্যাবেলের কাছে হস্তান্তর করবেন। শনিবার যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বার্কশায়ার হিথাওয়ের বার্ষিক শেয়ার হোল্ডারদের সভায় তিনি এ ঘোষণা দেন। 94 বছর বয়সী ওয়ারেন বাফেট 2025 সালের শেষে পদত্যাগ করবেন। আমি মনে করি সময় এসেছে গ্রেগের কোম্পানির সিইও হওয়ার। প্রয়োজনে পরামর্শদাতা হিসেবে পাশে থাকব, তবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা অ্যাবেলের হাতেই থাকবে। 62 বছর বয়সী আবেল বর্তমানে বার্কশায়ারের ভাইস চেয়ারম্যান। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির বীমা বহির্ভূত ব্যবসা বাণিজ্য যেমন BNSF, বার্কশায়ার হিথাওয়ে এনার্জি সহ ডজন খানেক রাসায়নিক শিল্প ও খুচরা প্রতিষ্ঠান দেখাশোনা করেন। বিনিয়োগকারী ও বিশ্লেষকদের আশা এই 1.18 ট্রিলিয়ন বা 1,18,000 কোটি ডলারের সাম্রাজ্য তিনি বহন করবেন। অর্থাৎ বিনিয়োগকারীরা আশা করবেন এতদিন বাফেট যে লভ্যাংশ দিয়েছেন তিনিও সেই ধারা চালিয়ে যাবেন। বার্কশায়ারের বিশাল সাম্রাজ্য, রেল, সড়ক, বীমা কোম্পানি, আইসক্রিম কারখানা, কি নেই এই কোম্পানির। সেই 1965 সাল থেকে বাফেট তিলে তিলে এসব গড়ে তুলেছেন। 95 বছর বয়সী বাফেট যেদিন থেকে আর থাকবেন না সেদিন থেকে শুরু হবে অ্যাবেলের মূল দায়িত্ব। গতকাল শনিবার যখন বাফেট নিজের উত্তরসূরি হিসেবে অ্যাবেলের নাম ঘোষণা করেন সেই বিষয়টিও অনেকের কাছে বিস্ময়কর লেগেছে। বিলিয়ন ডলার দান করা ওয়ারেন বাফেটকে গত মাসে ব্লুমবার্গ বিশ্বের ৪র্থ ধনী ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করেছে। তার মোট সম্পদের পরিমাণ 16,820 কোটি ডলার, যা প্রায় 20,50,840 কোটি টাকার সমান। শনিবার বার্কশায়ারের সভায় ওয়ারেন বাফেট আরও জানান বার্কশায়ার হিথাওয়ে তার কোনো শেয়ার বিক্রির পরিকল্পনা নেই। তিনি জানান এগুলো দান করে দেয়া হবে। তার এই ঘোষণায় শ্রোতারা করতালিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। তানহা জুলিয়া, 71। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা বেলা 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হবে। এদিকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি সম্মান জানিয়ে অর্থ দিবস বন্ধ রয়েছে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ। বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় জানাজা শেষে তিনি শায়িত হবেন আজিমপুর কবরস্থানে। রবিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাতেই ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা হয়। তার মৃত্যুর আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন জামায়াতের শীর্ষ নেতারা। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। গত 21 এপ্রিল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সপ্তাহ বেতন পান না সিলেটের বুরজানটি কোম্পানির 3 বাগানের 2,500 শ্রমিক। একই সময়ে তারা কোনো রেশনও পাননি। তাই বকেয়া বেতন এবং রেশনের দাবিতে বিক্ষোভ করেছে মজুরি নির্ভর এই শ্রমিকরা। নেতারা বলছেন সরকারের কাছ থেকে যে মালিক বাগান লিজ নিয়েছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই লিজ বাতিল করে সরকারিভাবে বাগানটা চালু করা হোক, পাশাপাশি পূরণ করা হোক তাদের 11 দফা। মুহিদ তার তথ্যছবিতে বিস্তারিত। সিলেট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে খাদিম উদ্যানের মধ্যে বুরজান চা কোম্পানির বাগান। এর অধীনে 3টি বাগান, বুরজান চা বাগান, ছড়াগাং চা বাগান ও কালাগুন চা বাগান। শ্রমিকরা জানান রোববার দুপুরে 20 সপ্তাহের বকেয়া মজুরি সহ 11 দফা দাবিতে নগরীর লাক্কাতুরা এলাকার এয়ারপোর্ট রোডে প্রায় 3 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে। শ্রমিকদের পিঠ ওয়ালেট ঠেকে গেছে, যার কারণে তারা 11 দফা দাবিতে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান তারা সিলেটের এয়ারপোর্ট রাস্তায় নিবে। সেই আন্দোলনের কর্মসূচির ধারাবাহিকতায় আমরা আজকে এই আন্দোলনটা পালন করতে চাচ্ছি। অবরোধের ফলে বন্ধ হয়ে যায় আম্বরখানা বিমানবন্দর সড়ক, আটকা পড়ে বহু জরুরি বাহন। এই সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেন। বিকেল 3টায় প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। আমরা অনাহারে আছি, অনাহারে কর্ম করে যাচ্ছি। আজকের মিছিলটা যদি কোনো শুরুয়া না পায় তাহলে আমরা কঠোর ব্যবস্থার নিব। শ্রমিক নেতারা জানান দীর্ঘদিন তারা বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো লাভ না হয় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আপাতত কর্মসূচি প্রত্যাহার করলেও দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। আমরা চাই যে আমরা শ্রমজীবী মানুষ, আমাদের কর্মস্থানের ব্যবস্থা করুক, এই চা বাগানটা চালু করুক। শ্রমিকরা আরও জানান বাগানের সঞ্জয় বাবু তাদের আপৎকালীন জমার টাকা নিয়ে পালিয়ে গেছে। সঞ্জয় বাবু আমরা বেতন বনাইও ফাউন্ড টাকা মারিয়া রাখছে, মারিয়া খায়া এখন যে যার
বাসাতে গেছে গিয়ে এখন আমরা পেটে বুকে মরলাম খানি পিনির লাগে পেটের খিদা আমাদের বেতন নাই কাজ করতেছি বেতন নাই আমরা যে রাত হলে ঘুমাবার জায়গা নাই তো আমরা ঠিক মতো বেতন করে পাইতাম আমরা বাচ্চা হচ্ছে পড়ালেখা করাইতেন না খাইতে এখানে আমরা পড়ালেখা করা এই নিয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি জানান শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেন। ডিসি মহোদয়ের প্রতিনিধি আসেন এবং তাদের সাথে কথা বলে তাদের 7 সদস্যের একটি প্রতিনিধি সদর টিওন অফিসে বসবে। এই নিয়ে ঘটনাস্থলে যান একজন সেনা কর্মকর্তা। তিনিও জানান আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তাদের ইউএনও অফিস থেকে একটা 24 আওয়ার্সের মধ্যে একটা ডিসিশন দেওয়া হবে। 10 জন তাদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছে, তারাই ইনশাল্লাহ আজকে একটা সমাধান দিয়ে দিবেন। খাদিম বাগানের চা বাগান প্রতিষ্ঠিত হয় 1860 সালে। সবশেষ লিজ নিয়ে বাগান পরিচালনা করেছিলেন লন্ডন প্রবাসী শফিকুর রহমান। ফারদিন নীরব, 71। দর্শক, ডিক্যাপ আয়োজিত এক আলোচনা সভায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। Political transition, they are actually extremely important for the European Union because we need Bangladesh to preserve the space in which we can work to widen and deepen our relationship. So I move on. We offer more profound security cooperation. We're working on port safety with Bangladesh, on maritime security as well. But given the level of insecurity in this world, we want to also see military-to-military cooperation between the EU military staff and the military here in Bangladesh. We are working also on countering terrorism and countering violent extremism across the region, and that is equally an important area for us to continue to cooperate upon. When it comes to migration, we support safe, dignified and regular migration. More often than not, unfortunately, migration can be irregular, undignified and extremely dangerous. We prefer to look for legal pathways for migration, even if this is on a small scale, because what happens currently, regrettably, is that more often than not, poor migrants try to reach Europe with a dream of prosperity, which we can all understand, but they are in fact exploited by traffickers and smugglers along the way, and they even lose their lives. And this is something that we need to put order into, and it's a shared interest, I think, between the EU and Bangladesh, but also between us and journalism, because responsible journalism informing migrants about the risks or about the opportunities is something that is extremely important to us. The EU is open for fair business. It is clearly the case. We will continue to work towards ensuring a smooth graduation from LDC status for Bangladesh. We do support an ambitious labour reform agenda here, including long overdue improvements in terms of inspection, or the elimination of child labour, or the right of workers to organise. We promote greater diversification of your economy and the creation of greater economic value added in this country, not in countries where you export semi-finished goods to, and not in countries where you import raw materials from. You need a more complex value chain, in our view, where you are building wealth for your citizens who are very talented individuals. We are, in return, expecting a level playing field for our trade and our investment, a level playing field. So we need your economy to open up in sectors where our private sector can bring world-class technology. We need you to understand, your authorities to understand that of course we have economic interests, and we also have a very significant trade deficit with your country. That is not our obsession, but we do want to see greater trade and investment between the EU and Bangladesh going in both directions. দর্শক, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কথা আমরা শুনছিলাম।
রাজশাহী রেলওয়ে স্টেশনে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে। রাজশাহী স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এরপর ট্রেনটি সকাল 7টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছলে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়ে যায়। স্টেশন কর্তৃপক্ষ জানায়, বগিটি উদ্ধারের কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেনটি আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানায় কর্তৃপক্ষ।